নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। গত আগস্ট নিয়ে জাতীয় নির্বাচনে খুব আগ্রহী বিএনপি, অনেকেই আবার বলছেন, অনেক দলই আবার বলছে এনসিপি জামাত ইসলামী তার মধ্যে অন্তর্ভুক্ত, যে কি কি কারণে জাতীয় নির্বাচন হওয়ার আগে সংস্কার এবং অন্যান্য বিষয়গুলি হওয়া উচিত। এইসব বিষয় নিয়ে জনমনের সন্দেহ দেখা দিচ্ছে যে আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না, কেউ কেউ বলছেন নিশ্চিত করে হবে, আবার কেউ কেউ বলছেন যে না, কিছুতেই সেটি হতে দেওয়া হবে না। ভোট কি তাহলে আবার অনুষ্ঠিত হচ্ছে? কি কি বয়ান এখন আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মাঠে, এই নিয়ে কথা বলার জন্য প্রফেসর আসিফ নজরুল আমাদের সঙ্গে আছেন, আইন উপদেষ্টা। প্রফেসর আসিফ নজরুলের কাছেও আমরা একটু ক্ষমা প্রার্থী যে তাকে আসলে তার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু বেশি অপেক্ষা করতে হলো। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে স্বাগত জানাই। অনেক পরিচয় আপনার এবং অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। আমাদের সাথে আরো থাকছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় মানুষ, যার কথা শুনতে চান, যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে। তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন। প্রথমে আপনাকে একটু, আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাবো, কারণ আপনি যখন আমাদের এখানে যুক্ত হয়েছেন তখন অনেকগুলি বিষয়, বিশেষ করে আপনি কি করছেন, কি করবেন, সেগুলি নিয়ে অনেকের অনেক কৌতূহল আছে। কিন্তু প্রথমে আমি যেটি জানতে চাইবো যে প্রফেসর আসিফ নজরুল, আসলে আমরা অনেকগুলি বিষয় আছে কথা বলতে হবে, আপনাকে আমরা পেয়েছি সেজন্য, আবার একটু দেরি হয়েছে সেজন্য অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো, অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত। আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা, একবার এই কথাগুলি একটু বলে ফেলা। আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টারা নাকি খুব ট্রাভেল হ্যাপি, আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে যে 11 বার তিনি বিদেশে গিয়েছেন। আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠ, সেহেতু আপনি এইটার জবাব দিবেন কিনা যে আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা, এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা, খুব সংক্ষেপে বিষয় একটু বলে দিতেন। হ্যাঁ, জি, না আমি আরো বলবো আপনাকে। আমাদের সবার সম্পত্তির হিসাব ক্যাবিনেট ডিভিশনে দেওয়া আছে। আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত। আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা। সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব। আমি যখন জেনেভাতে আইএলওর কনফারেন্সে গিয়েছিলাম, যেখানে স্থানীয় আওয়ামী লীগরা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল, সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই। আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন, উনি নিয়েছিলেন। আমি আমার পিএস, আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই। ঠিক আছে, আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ 2 জন লোক গিয়েছিল আমার সাথে, এক্সট্রা 2 জন লোক একটা সফরে। সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে। আমি যে সফরগুলোতে গিয়েছিলাম, একটা হচ্ছে আইএলওতে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য, আর একটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য। এটা আমার ম্যান্ডেটরি। আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম বাজার নিয়ে আলোচনা করার জন্য, আর একটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে, তাদের অতিথি হয়ে, যেখানে 2 জন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করে করেছে। এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গত, সৌদি আরবে 2 বার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে, যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই। আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে, সেখানে আমার সফর সঙ্গী ছিল একজন। সেখানে সফর সঙ্গী ছিল 2 জন, মালয়েশিয়া 2 জন, সর্বোচ্চ 2 জন, এবং কোন কোন ক্ষেত্রে আমার কোন সফর সঙ্গী ছিল না। তার মানে আপনি আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন। আপনি যদি অবশ্যই পরিষ্কার করে বললেন যে এটা আসলে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময়, রাইট? অবশ্যই। আরেকটা কথা বলি, আরেকটা কথা আমি বলতাম, এখন চট করে মনে করতে পারছি, সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না। আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই। আমার ব্যক্তিগত, আমার এবং আমার পরিবার, আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছি হচ্ছে পিজি হসপিটাল, যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত, যেখানে সাধারণ রোগীরা দেখায়, সেভাবে দেখিয়েছি। ইবনে সিনাতে দেখিয়েছি, সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি। কোনদিন বাইরে যাওয়া তো দূরের কথা, বাইরে ওষুধ পর্যন্ত খাই নাই। ওকে, প্রফেসর নজরুল, আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি
কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হচ্ছে না, এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না, তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয়। স্যার আপনি এইটা দেখছেন কিনা যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, টু মাই আটার সারপ্রাইজ। আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার, যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা একটু হাসিনা-এস্ক হয়েছে, শেখ হাসিনার মতো হয়েছে। না, আমি আপনাকে বলি, স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি, কোন কোন ভোটারের ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না। যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার 2018 সনে কিনেই ভোট করতে পারতো, এই রাতের ভোট তো করতে হতো না। যদি টাকা দিয়েই ভোট করা যেত তাহলে তো 2014 আর 2024 এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না, কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে। স্যার একটু সীমিত ক্ষেত্রে বলেছে, সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায়, ভোট ব্যাংক আছে আমাদের এখানে, আপনি জানেন তো সত্যি, সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে, এটা হয়তো একটুখানি আপনার কনফিউশন তৈরি করেছে। আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত, কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম, অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিলও করা হবে, কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই, জনসমক্ষেও আসে না। এটার কারণ কি? অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক, কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু। আমি স্যার আপনাকে বলতে পারলাম না, কিন্তু অনেকে এটাও বলে। যাই হোক খালেদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি 15 বছর এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল, প্রচন্ড ভাবে শুনেছেন না? আমি রাজাকার, ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে, অনেকবার তো শুনেছেন অনেক কিছু। হ্যাঁ, এখন বললাম যে এটা তো আপনার কিছু মানুষ এত সরল প্রকৃতি, তাদের কোনো একটা মানুষ অন্য একটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে, আমাদের বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, তারা এসব প্রচারণা কান দেয় না। আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাচ্যুত হওয়ার পর আমাদের এই সরকার দায়িত্বে আসার পর, আমি আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে, লস্করে তৈয়বার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার, জঘন্য অপপ্রচার করা হয়েছে। তো এটা আপনার এতই হাস্যকর। এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলো প্রশ্ন উত্তর দেন না কেন? খালেদ, আমাকে একটা সেকেন্ড বলতে দিন। দেখেন, আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিখারিকে দেখেন না, ময়লা হাতে নিয়ে হাঁটে, থুতু মারে লোককে, ময়লা ছুড়ে মারে, আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু একটু দূরে দূরে সরে থাকেন? তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই ধরনের আবর্জনা ছুঁড়ে মারা, যে নোংরা যা থাকা, যে আপনার যে রাস্তার মধ্যে মানে আমি আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে, ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে হয়তো 10% মানুষ যারা খুবই সরল মনা, খুব গভীরভাবে চিন্তা করেন না, তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে। কিন্তু 90% মানুষের মনে এগুলি হাস্যরস ছাড়া কিছু উদ্রেক করে না। আর ভারতের সাথে চুক্তি, আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত। এখন ধরুন চুক্তিগুলো তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ঠিক না? এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পররাষ্ট্রমন্ত্রীকে বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে এনে জিজ্ঞেস করলে ভালো হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি, আমরা যখন কোনো মিটিং এ বসে, খালেদ আপনি যখন ডয়েচে ভেলেতে কাজ করতেন, আপনি যখন মিটিং এ বসতেন, আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচে ভেলের মতামত হতো? না, হতো না, ঠিক না? এখন আমার মতামত আমি দিব, একজনের মতামত আরেকজন দিবে, অনেক সময় হতো না। তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি। ধরেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলাম, আমাদের 2-1 শিক্ষক ছিলেন ফাঁকিবাজ, ক্লাস নিতেন না। 2-1 শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি নিয়ে আমি সোচ্চার ছিলাম, কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না। কেউ কেউ বলতো থাক, এত করা হওয়ার কি দরকার, থাক, আমাদের ডিপার্টমেন্টে বদনাম হবে, থাক, এরকম করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না। কিন্তু আমি তো বলে যেতাম, এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই স্যার ওই যে রাজনীতিতে দোষারোপ আমার উপর আসবে, কারণ আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন। আপনাকে কোনো, তবে আমার যেটুকু ধারণা, আমি যেটুকু বিশ্বাস করি, এগুলো প্রকাশ করা না, এগুলি এই চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই। আপনাকে শুধু একটা জিনিস বলি, আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই, সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে, ওয়াটার কনভেনশন,
যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে, সেটা আমরা র্যাটিফাই করেছি, এক্সিড করেছি, অনুসমর্থন করেছি। এটা আপনার খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন। এই সমস্ত আপনার দেশের স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি আমরা করে যাচ্ছি। আর চুক্তি, আরেকটা কথা শুধু বলি, চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায় না। অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই, যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল, কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না, তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আসলে গত 15 বছরের কথা বলতেছি, প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্দ আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন। সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়া ভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে, আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর আপনাকে ব্যবহার করতে দিব না। আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি? আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রেস সচিবের কাছেও, তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না। প্রেস সচিব, এটা রিটালিয়েশনের কি হইলো? মানে ঘটনা হচ্ছে ভারত একচেটিয়া ভাবে এগুলি, স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন, বা আপনি কেন এগুলি কিছু বলেন না, বা আসলেই কি আমাদের হাতে কিছু নাই? এখন ধরেন না না, এখন ধরেন আমি আপনাকে বলি, খালেদ আপনি আমাকে দুটো প্রশ্ন করছেন, আমাকে একটু টাইম দিবেন বলা যে আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কেন বলেন না। আচ্ছা, আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না, বা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে 2-3 মাস দেরি হয়ে যেত, আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রদেরকে 0 নাম্বার এবং মাইনাস নাম্বার দিত, আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম? আমি তো প্রত্যেক একাডেমিক কমিটি মিটিং এ বলতাম। তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে? কেন মনে হয় না? এটা আমাদের তো প্রফেসর ইউনূস আছেন, প্রফেসর ইউনূস কেমন এটা না করবেন? মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে, হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই, কিন্তু আমি তো উনারে জানি, তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা উচিত। এবং দেখেন স্যার, আপনার সাথে আমি যখন কথা বলতেছি, অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার আর ইউনূস সরকারের কি তফাৎ ভারতের ইয়াতে? এটা আমি একটু আপনাকে বলি, এটা তো আমার ক্ষেত্রে কথা, স্যারের ক্ষেত্রে স্যার অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে, আমি তো অত বড় প্রেক্ষিত থেকে দেখতে পারি না, ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে, ভূমিকার ব্যাপারে। যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না। বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, আমাদের ওই যে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে, দেখে আমাদের স্যার দেখে। আপনার মনে হয় কি, আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েটসে ওয়েলের একটা জিনিস প্রচার হলো কেন, তখন আপনি যদি কেউ জিজ্ঞেস করতো, আপনার কাছে মনে হতো ডয়েটসে ওয়েলের জার্মান ভার্সনে কি প্রচার হয়েছে আমি কি জানি। তো আমার কাছে এরকম অবস্থা, আপনি উনাদেরকে জিজ্ঞেস করেন, এবং আমার ধারণা উনাদের আরো অনেক বড় প্রেক্ষিত থেকে দেখেন, দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নিবেন। এখন আপনি বলেন, ধরেন আমাকে অনেকেই বলে যে 26 লক্ষ ভারতের ব্যাপারটা, তো 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা। তো একই সাথে 26 লক্ষ ভারতীয় বললেন, এটা এত বড় একটা কথা বললেন আপনি, আবার বলে ভারতের দালাল, কোনো কিছু ঠিক নাই। 26 লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি, আমরা যখন 15 বছর অ্যাক্টিভিজম করতাম, অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম, অনেক বক্তব্য দিতাম, যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না। এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম, আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি, বলেছে 5 লক্ষ, সিপিডি বলেছে 5 লক্ষ, আরেকটা বলছে এর চেয়ে অনেক বেশি হতে পারে। এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে। এখন আপনি আমাকে বলেন, সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে, সিপিডির মতো প্রতিষ্ঠান যদি 5 লক্ষ বলে, আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ অনেক লোক কাজ করে। এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষের মধ্যে এক্সাজারেশন আছে, কিন্তু বিপুল সংখ্যক তো ছিল। এখন বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করতো, তারা 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে চলে যায় নাই, এটা আপনাদেরকে কে বললো? ওই সিচুয়েশন দেখি যে আওয়ামী লীগের, একটা সেকেন্ড ভাই, আওয়ামী লীগের যদি হাজার লোক চলে যেতে পারে, ভারতীয় লোক চলে যাওয়ার কথা না। সেটা তো আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে, অথরিটি আছে, তাদেরকে আমি তাগিদও দিয়েছি, এটাকে বলেছি। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আপনি আসলে বলেছেন, পরিষ্কার করেছেন, এবং চলে যেতে পারে সেই সংখ্যা। তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে, এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন, এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন, এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে, যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে। আপনি প্রায় বলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার এই দিন দেখতে হবে, এটা আপনার কোনোদিন ভাবতে হয় না।
একজন মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের 15 বছর আপনি কেমনে দেখলেন ফজলুল ভাই? আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন, আওয়ামী লীগ সংবিধানের কোন মূলনীতিটা মানছে? এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে? ভোট হোক, যাই হোক, কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন, আপনি বিএনপির জায়গা থেকেও আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে? বিচার বিভাগীয় হত্যা কোনটা বন্ধ হয়েছে? কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজলু ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সেই ভাইয়ের কথা, মাসুদের কথা শুনছিলাম। জীবনে কোনোদিন হতাশ হই নাই। এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না, আমি কোনো হতাশ মানুষ না। আমি আপনাকে অনুরোধ করব এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না করে। এক, 2 নম্বর হলো, আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল। এই সরকার যারা আনছে, আমি এখনো চ্যালেঞ্জ করছি। গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, এই আমি 10 বছর বাড়িতে যাইতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে শব্দটা, এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসার পিছনে, ক্ষমতায় বলবো না, দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে, জীবন মৃত্যুর খেলা আছে। আমার ছেলেগুলা রাত্র 3টার সময় বাইরে হয়ে গেছে, খুঁজে পাইনি, 5 দিন বাসায় আসে নাই। এগুলো আমরা মাঠেও ছিলাম, বক্তব্য ছিলাম। ফ্রান্স বিপ্লব যে হয়েছে, বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন? কিন্তু ভলটেয়ার, রুসু, যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে, তাদের নাম বলতে পারবেন। এই দেশে যারা হাসিনার বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না, সবার মধ্যে আমি অন্যতম। আর বেশি বললাম না, বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয়। এক, আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে, যে কোনো সময় আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, ছেলেরা এতিম হইতে পারে, ভয় পাইবা না। এইসব কথা আমি আপনাকে বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা, আওয়ামী লীগ মানে 15 বছর হাসিনার বিরুদ্ধে, 15 বছর না, 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 3টা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে। আব্দুল হামিদ আমার সঙ্গে 2টা ইলেকশনে ফেল করছে, তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই। আমি স্বতন্ত্র ইলেকশনে 96 সনে আব্দুল হামিদের চেয়ে 5200 ভোট বেশি পাস করছিলাম। 96 এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে। কাজে আমি আওয়ামী লীগের প্রতি, আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আপনি কি শুনছেন আমার এই বাক্যটা? কতদিন যাবত শুনছেন? আপনি নিজে বলেন। আওয়ামী লীগের বলছি, আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডরা। প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না, কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে? আওয়ামী লীগের এই হাইব্রিড যারা কোনোদিন এই দেশে পলিটিক্স করতে পারবে না। এই কথাটা আমি বলছি, প্রতিদিন বলতেছি, এখনো বলছি। এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না, কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমি ইউনূস সাহেব যেদিন হয়েছে, আমি ইউনূস সাহেব সম্পর্কে যা বলছি, মাসুদ কেন, আপনি কেন, বাংলাদেশের কেউ বলতে পারবে না আমি ইউনূস সাহেবকে কি বলছি? শোনেন না আমি কি বলছি? 100 বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই। বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান, যিনি নোবেল প্রাইজ দেন। এগুলো আমি বলছি। আমি 8 তারিখে রাত্র 9:30 উনি যখন শপথ নেন বঙ্গভবনে, আমি সবচেয়ে জোরে হাততালি দিছি। আমার কথা ছিল, এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো, এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে। কিন্তু আমি যেদিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কুটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া, ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে, সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে। টুকটাক আমার কথাটা বলে, আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে 2 বছর নেন, এখন কিন্তু 2 বছর বলি না আমি।
আমি একটা নিঃশর্ত ভাবে বলছি 2 বছর নেন, আমার দল আমাকে যে তুমি 2 বছর কেন দিলা, আমি বলছি দিছি ইনুস সাহেবের মতো লোক 2 বছর দেশ চালা। কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে, তারা আমাদের সন্তান, তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে, আমি খুব দোয়া করব তারা যাতে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায়। কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতিসংঘে গিয়া, তার নাম হলো বোধহয় মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসাবে ইউনূস সাহেব পরিচয় করে, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি, এবং কিছু কথা বললো, যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে। এই মিলগুলো আমাকে আহত করছে। কেন আহত করছে? তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47-কে এবং 24-কে। 24-কে আমি মাথার উপরে ধারণ করি, আমি আবারও বললাম মাথার উপরে। 24-এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে, সেটা আছে। কিন্তু 47 আর 24-কে, 71-কে যারা বাদ দেয়, 71 হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। কথাটা আমি বলি কিনা বলেন আপনি? না, বলেন। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না। যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না। মারে যে স্বীকার করতেছে না, সে তো সুসন্তান না। কিন্তু 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 ফজলু ভাই, আপনি কি খেয়াল করেছেন যে 1 সপ্তাহ কম আগে জনাব মাহফুজ আলম একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। আমি শুনেছি। তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি, তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, আপনি যেটাকে লিবিয়া, সিরিয়া, ইরাক দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশনে আপনি এরকম দেখতেছেন? আমার ইন্টারপ্রিটেশনে তাদের কথায় আমি আপনাকে বলি, তাদের কথায় আমি এরকম দেখতেছি। কেন দেখতেছি? এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে, এটার যে কথাবার্তাগুলো তারা বলছে সব হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টির কথা। তা আপনি যদি সকালে একরকম কথা বলেন, দুপুরে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে একরকম বলেন, তা আমরা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন করিয়া? কিন্তু ফজলু ভাই, আপনি দেখতেছেন না, এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে। আসলে এই যুদ্ধ তো শেষ হয় নাই, এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে। ফজলু ভাই, আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন, যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে। এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে, আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে। বাংলাদেশের রাজনীতির মাঠে তাকানো। আমার কথাটা শুনতে হবে আপনাকে। চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে, চেতনায় ঘাটতি। জি, রাজনীতিতে প্রথম আসে ফিলোসফি, ইডিওলজি। রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি, ইডিওলজি। তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং, ফিলিংস, রিয়েলাইজেশন, থিওরি এন্ড প্র্যাকটিস। রাইট। আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে 52 থেকে 24, 71টা বাদ দিয়ে যদি আপনি 21, ওই যে এটা কি বলে 21শে ফেব্রুয়ারি মাস করেন, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আপনি 52 আর 24 করে ফেললেন, একাকারে পোস্টার করে ফেললেন, 71টা আপনি বাদ দিয়ে দিলেন। 71টা আপনাকে কি কামড়াইছে নাকি? যদি আপনি 71-এ না থাকেন, আমি ওদের সাথে থাকবো না। আর ছেলেরা যদি 71-এর সাথে থাকে, মুক্তিযুদ্ধের সাথে থাকে, বাংলাদেশের সাথে থাকে, যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে, 71 ঠিক আছে, তাদের যে নেতা, বাংলাদেশের নেতা শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, আতাউল গনি উসমানী, সামরিক নেতা, I do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মেজর জিয়া, সেই খালেদ মোশাররফ, সেই 11টা সেক্টর মুক্তিযুদ্ধকে যদি তারা মানে, আমি কোন ক্ষমতার দ্বারে তো আমি আপনি শুনছেন বুঝে, আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিলে আমি 10 দিনের সময় নিব, যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা। মন্ত্রী তো জীবনে কোনোদিন নিব, আমার এইগুলোর প্রতি কোনো খায়েশ নাই। তারা যদি এইটা মানে, ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে, কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকবো। আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71, 25 মানে 52 পরেই 52 পরে 24
এরকম 71 বাদ দিয়া কিনা। ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে 71 আছে আসলে, কিন্তু যেটা সামনে কম আসছে, মানে এটা আছে এক, আর দুই হলো আমি 71 যার কম আছে, বাপের নামটা যার ছোট করে লেখে, শাসার নামটা বড় করে লেখে, না কিছু সে সুসন্তান না।